আসসালামু আলাইকুম। আমরা সার্কিট অ্যানালাইসিস সম্পর্কে কিছু ক্লাস নিতে চাইছিলাম। এগুলো খুবই শর্টে ভিডিও হবে এবং একটা করে টপিক ধরে বেসিক থেকে এক্সপ্লেন করা হবে। অ্যানালাইসিস অর্থাৎ একটা কমপ্লেক্স সার্কিটকে অনেক সহজভাবে অ্যানালাইসিস করার জন্য যে কিছু প্রসেস আছে সেগুলো আমরা দেখব। তো সার্কিট অ্যানালাইসিসের জন্য বেশ কিছু রুলস আছে। যেরকম এই প্রথমে আমরা দেখতেছি ওহমের রুল, ভোল্টেজ ডিভাইডার রুল, কারেন্ট ডিভাইডার রুল। এগুলা বেসিক্যালি আমরা এইচএসসি তে শিখে আসি। ওহমের ল ভালোমতো বুঝতে হইলে এবং পরবর্তীতে সার্কিট অ্যানালাইসিসের ক্ষেত্রেও একটা অ্যানালজি খুব কাজে লাগে। সেটা হচ্ছে ওহমের ল অ্যানালজি। আমরা সেই ওহমের ল অ্যানালজিটাই এখন বোঝার চেষ্টা করব। ওহমের ল অ্যানালজিতে যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে আই, অর্থাৎ কারেন্ট প্রবাহকে আমাদের চিন্তা করতে হবে পানির প্রবাহের সাথে, পানির প্রবাহ। আর ভোল্টেজ ভি, এটাকে চিন্তা করতে হবে পানির উচ্চতার সাথে। আরেকটা কি থাকতেছে, রেজিস্টার বা রোধ, এটাকে চিন্তা করতে হবে বাধার সাথে, বাধা বা কাজ চিন্তা করতে পারো, ঠিক আছে, বা কোনো একটা কাজ করায় নেওয়া। আচ্ছা, এই তিনটা। তো এখন একটা কমন সেন্স আগে চিন্তা করো, যেটা মেঝে, মনে করো তোমার বাসার মেঝে, তোমার বাসার মেঝেতে তুমি এক গ্লাস পানি এখানে ঢালে দিলা। তো এই যে পানিটা যেখানে থাকলো, পড়ে থাকলো, এই পানিটা কি গড়ায় গড়ায় যাইতেই থাকবে? অ্যান্সার হচ্ছে না, পানিটা গড়ায় গড়ায় যেতে থাকবে না। অর্থাৎ একটা সমান জায়গার মধ্যে পানি গড়াবে না, পানিটা স্থির এক জায়গায় থাকে যাবে। কিন্তু এক জায়গাটা যদি এরকম হয় উঁচা নিচা, তাহলে এইখানকার যদি এখানে যদি তুমি পানিটা ঢালে দিতা, তাহলে সেটা গড়ায় 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 নিচে চলে আসতো। সমান জায়গার মধ্যে পানি গড়াচ্ছে না, উঁচা নিচের মধ্যে পানি গড়াচ্ছে। এইটাই হচ্ছে আমাদের মুদ্রা কথা। এখন এটাকে আমাদের অ্যানালজি থেকে কারেন্টের ক্ষেত্রে নিয়ে আসি। কারেন্টের ক্ষেত্রে তাহলে কি বুঝবো? হাই ভোল্টেজ থেকে সবসময় লো ভোল্টেজের দিকে কারেন্ট প্রবাহ হবে। কি প্রবাহ হবে? কারেন্ট প্রবাহ হবে। যেরকম এখানে হাই উচ্চতা থেকে লো উচ্চতায় পানি প্রবাহ হচ্ছে, সেম ভাবে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে কারেন্ট প্রবাহ হবে। ঠিক আছে, তো এখানে এটাই দেখানো হয়েছে যে এটা যদি একটা পানির রিজার্ভার হয়, যেটা এখানে পানি উচ্চতায় উঠানো হয়েছে, এই উচ্চতার পানিটা যে আমরা ভিএইচ চিন্তা করলাম, এই উচ্চতার পানিটাকে যে ফেলাই দিচ্ছি, এই যে পানিটা যে পড়তেছে, চলমান পড়তেই আছে পানির ধারাটা, এই ধারাটা হচ্ছে আই বা পানির প্রবাহ বা কারেন্ট প্রবাহ। আর এই প্রবাহটা যে এই টারবাইনে পড়তেছে, পরে এটাকে ঘুরাচ্ছে, এই যে ঘুরাচ্ছে একটা কাজ হয়ে যাচ্ছে, তুমি একটা কিছু আদায় করে নিচ্ছ, এটা হচ্ছে রেজিস্টারের সাথে তুলনা করতে পারো, অর্থাৎ তোমার বাতি জ্বললো, মোটর ঘুরলো, এই সমস্ত জিনিস। এবং এই যে পানির প্রবাহটা, এটাকে ঘুরাইতে যায় উঁচু থেকে নিচুতে নামে চলে আসলো। এখন এটা হচ্ছে আমার লো ভোল্টেজ। এখন তুমি বলো এই নিচে যে চলে আসে, মাটিতে নামে আসছে, এটা কি আর কোনো কাজের আছে? না, এটা আর এই মুহূর্তে কোনো কাজের নেই। তো এই জন্য হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের এই যে ড্রপটা, এই ড্রপটার সময় কাজটা হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ আমরা কি বুঝতেছি, যে কোনো একটা এলিমেন্ট বা রেজিস্টর বা কিছু পার হলে ভোল্টেজে সবসময় ড্রপ হবে সেম ভোল্টেজে। অর্থাৎ এইটা যদি একটা এলিমেন্ট হয়, একটা রেজিস্টার হয়, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কারেন্ট ফ্লো হওয়ার জন্য মাস্ট বি এইখানে একটা হাই ভোল্টেজ সাইড, একটা লো ভোল্টেজ সাইড থাকা লাগবে। অর্থাৎ এই দুই প্রান্তের মধ্যে একটা ভোল্টেজের তফাৎ থাকা লাগবে। যদি ভোল্টেজের তফাৎ না থাকে, অর্থাৎ এই পাশেও যদি 5 ভোল্ট হয়, এই পাশেও যদি 5 ভোল্ট হয়, তাহলে বাতিটা জ্বলবে না, কারেন্ট ফ্লো হবে না। অবভিয়াসলি এক পাশে 8 ভোল্ট, মানে কম বা বেশি যে কোনো যেই হোক, এক সাইডে কম বেশি হইতে লাগবে। শুধুমাত্র তখনই এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে। আর যখনই এই যে ফ্লোটা হবে, যে কোনো কিছুর একটা ফ্লো যখনই হবে, তখনই আমরা এই জিনিসগুলো জ্বলবে, আমাদের এলিমেন্টগুলো জ্বলবে। এটাই হচ্ছে কারেন্টের একদম বেসিক জিনিস। অ্যানালজি থেকে আমরা বেসিক্যালি কি শিখলাম তাহলে? এই অ্যানালজি থেকে আমরা বেসিক্যালি দুইটা কথা শিখলাম। একটা হচ্ছে কারেন্ট সবসময় হাই থেকে লোয়ের দিকে ফ্লো হবে, কারেন্টের ডিরেকশনটা হবে সবসময় হাই থেকে লোয়ের দিকে। এবং এখানে সবসময় একটা সার্টেন পরিমাণ খরচ হয়ে যাবে। যেরকম এই যে হাই থেকে লোতে আসার সময় এখানে কিন্তু আমার উচ্চতাটা কমে গেল, এই যে পানিটা উঁচু থেকে নিচে পড়ে গেল, এখন পানিটা তো নিচে আছে, তো পানিটার এই যে উচ্চতাটা কমে গেল, এই উচ্চতা কমাটাই এখানে ভোল্টেজ কমার মতো। আমরা যে বলি একটা রেজিস্টর, এখানে যদি 5 ভোল্ট থাকে, তাহলে একটা রেজিস্টর পার হওয়ার পর কারেন্ট ভোল্টেজের পরিমাণ 3 ভোল্ট হয়ে যায়। অর্থাৎ কোনো একটা এলিমেন্ট পার হইলে ভোল্টেজ খরচ হয়। কিন্তু এখান দিয়ে যে পানিটা ফ্লো হচ্ছে, এই পানি এখানে যে পরিমাণ ছিল এখানেও তো সেম পরিমাণেই পৌঁছাচ্ছে নাকি? উপরে যদি 10 বালতি পানি থাকে, সেটা পৌঁছাবে তো নিচেও 10 বালতি। তো এর মানে কি, যে এই 5 ভোল্টে যখন ছিল তখন কারেন্টের পরিমাণ যা ছিল, এখনো কারেন্টের পরিমাণ তা থাকবে। অর্থাৎ এলিমেন্ট পার হইলে কারেন্ট সেম থাকে, কারেন্ট কিন্তু কমে না। ভোল্টেজটা দেখেন 3 ভোল্ট থেকে 5 ভোল্ট থেকে 3 ভোল্ট হয়ে যাচ্ছে, কেননা এই এলিমেন্টটাকে ইউজ করতেছে, এই এলিমেন্টটা তখন খরচ হয়ে যাচ্ছে। কিন্তু এই ফ্লোটা যেটা, এটাকে এই জন্য পানি প্রবাহের সাথে তুলনা করা হয়েছে, কেননা একই লাইনের মধ্যে, এইটা তো একটাই লাইন, তো এই একই লাইনের মধ্যে কারেন্টের ইয়াটা সেমই থাকবে, মানটা সেমই থাকবে। বাট যদি এরকম হইতো যে এখানে একটা রেজিস্টর, এখানে একটা রেজিস্টর, এখানে একটা রেজিস্টর, দেন আবার আপনার হচ্ছে যে এখানে যদি কারেন্ট ফ্লো করাইতাম, আমি কারেন্ট ফ্লো করাইতাম, তাহলে কারেন্টটা
স্বাভাবিক পানির মতো চিন্তা করেন, এখান দিয়ে আপনি পানি ঢালে দিয়েছেন, তো পানিটা ফ্লো হইতে 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 এখানে এসে দেখবে দুইটা রাস্তা চলে গেছে। তো একটা রাস্তা দিয়ে একটা সার্টেন পরিমাণ চলে যাবে, একটা রাস্তা দিয়ে এক সার্টেন পরিমাণ চলে যাবে। তো এখানে যদি আপনি 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করেন, তো দেখা যাবে 3 অ্যাম্পিয়ার এদিক দিয়ে গেছে, 2 অ্যাম্পিয়ার এদিক দিয়ে গেছে। আবার এই দুটাকে যদি যোগ করেন, দেন আবার এই দুটা রাস্তা যদি আপনি মিলাই দেন, তাহলে দেখবেন এই দুটো যোগ হয়ে আবার এখান দিয়ে 3 অ্যাম্পিয়ার আসছে, এখান দিয়ে 2 অ্যাম্পিয়ার আসে, আবার 5 অ্যাম্পিয়ার হয়ে ফেরত চলে আসছে। অর্থাৎ কারেন্ট যেটা পানি প্রবাহের সাথে যেটা তুলনা করতেছে, কারেন্টের প্রবাহ, সেটা সবসময় রাস্তা পাইলে ভাগ হবে। যেরকম পানির নেচার, পানি রাস্তা পাই গেলে, নদী যদি যেতে যেতে দুটো রাস্তা পায়, নদী 2 ভাগে ভাগ হয়ে যাবে। সেম ভাবে কারেন্ট প্রবাহ রাস্তা পাইলেই শুধুমাত্র ভাগ হবে। বাট যদি রাস্তা না পায়, যেরকম এখানে কোনো রাস্তা নাই, একটাই রাস্তা, তো এই পুরোটার মধ্যে দিয়ে একটাই কারেন্ট ফ্লো হবে, কেননা এটা পুরোটা একটাই রাস্তা। বাট এখানে আলাদা রাস্তা ভাগ নেই আর কোনো। তো এই যেরকম এইটা এখানে পুরাটা একটাই রাস্তা, তো পুরাটাতে একই কারেন্ট ফ্লো হবে, কিন্তু পুরাটার মধ্যে কিন্তু ভোল্টেজ সব জায়গায় সেম না, কারণ এখানে একটা এলিমেন্ট আছে, মানে এর এই প্রান্তে আর এই প্রান্তের মধ্যে ভোল্টেজের তফাৎ অবশ্যই আছে। একপাশে যে কোনো একপাশে হাই আর একপাশে লো। হাই লো মানে উঁচু নিচু না থাকলে তো পানি ফ্লো হয় না, ঠিক না? যেটা আমি প্রথমেই বলছি, সমান জায়গায় তো পানি ফ্লো হয় না, অবশ্যই উঁচু নিচে থাকা লাগবে। তো এইখানে ভোল্টেজের হাই আর লো থাকা লাগবে, এর ফলেই কারেন্ট ফ্লো হচ্ছে। যে কোনো জায়গায় যখনই কারেন্ট ফ্লো হচ্ছে আপনি দেখবেন, তখনই বুঝে নেবেন এর মধ্যে একটা উঁচা নিচে আছে, ভোল্টেজের কোনো এক সাইডে তো হাই, কোনো এক সাইডে তো লো অবশ্যই আছে, বাট কারেন্ট সেম। আর যখন আপনি দেখবেন অনেকগুলা পাত, একটা সার্কিটের মধ্যে অনেক পাত, এদিক ওইদিক এক এক দিকে এক একটা রেজিস্টার ঢুকে গেছে, তখন বুঝবেন যে অবশ্যই প্রতিটা পাতের মধ্যে কারেন্ট ডিফারেন্স আছে। অর্থাৎ যেহেতু কারেন্ট ফ্লোটা ভাগ হওয়ার রাস্তা পাইছে, তো ও এক এক দিকে এক এক মান নিয়ে ভাগ হয়ে গেছে। আশা করি অ্যানালজিটা বুঝছেন। এই সেম অ্যানালজি আমরা এখন একটা সার্কিটের ক্ষেত্রে চিন্তা করব। এটা যদি একটা সার্কিট হয়, এটা একটা ব্যাটারি লাগাইলাম, এটা একটা রেজিস্টর লাগাইলাম, আর সার্কিটটা ক্লোজ করে দিলাম। এটা একটা 5 ভোল্টের ব্যাটারি। এই কথাটা দ্বারা সবসময় মনে রাখবা, এই কথাটা দ্বারা আমি এটা বুঝাই যে এই পয়েন্ট মানে ব্যাটারির এই মাথাটার আর এই মাথাটার মধ্যে বিভব পার্থক্য হচ্ছে 5 ভোল্ট। অর্থাৎ এই পয়েন্টটা যদি আমি রেফারেন্স 0 ভোল্ট ধরে নেই, মানে এটাকে যদি আমি গ্রাউন্ড করে দিতাম আর এটাকে যদি আমি 0 ভোল্ট ধরে নিতাম, তাহলে এই পয়েন্টটার হতো 5 ভোল্ট। এই কথাটা যেমন সঠিক, আমি যদি এটাকে এইভাবে বলতাম যে এই পয়েন্টের ভোল্টেজ 1 ভোল্ট আর এই পয়েন্টের ভোল্টেজ 6 ভোল্ট, তাহলে এই কথাটাও তেমন ভাবেই সঠিক। অর্থাৎ এই দুটো পয়েন্টের ডিফারেন্সটা হইতে লাগবে 5 ভোল্ট। যাই হোক, আমরা ধরে নিচ্ছি সুবিধার জন্য এই পয়েন্টটা 0 ভোল্ট, এই পয়েন্টটা 5 ভোল্ট, এইভাবে চিন্তা করি। তো এই পয়েন্টটা যেহেতু হাই ভোল্টেজ, অর্থাৎ এটা উচ্চতায় আছে, তো এই দিক দিয়ে পানিটা ফ্লো হবে। পানি ফ্লো হবে বলতে আমরা কি মনে মনে চিন্তা করতেছি, কারেন্ট ফ্লো হবে। কারেন্টটা ফ্লো হয়ে এই রেজিস্টারটার মধ্যে যখন আসবে, এটা একটা রেজিস্টার হইতে পারে, লাইট হইতে পারে, ফ্যান, যে কোনো একটা লোড আর কি। তো এর মধ্যে দিয়ে যখন পানিটা ফ্লো হবে, এখানে কিছুটা কি খরচ হবে, আমাদের উচ্চতাটা, আমরা কি দেখলাম, কোনো একটা জিনিসকে পানিটা যখন পড়লো তখন সেখানে কিছুটা উচ্চতা খরচ হয়ে গেল। সেম ভাবে এই জায়গাটাতে দিয়ে যখন পার হবে, তখন পানির উচ্চতাটা খরচ হবে, অর্থাৎ ভোল্টেজটা খরচ হবে। তো এই 5 ভোল্টটা খরচ হয়ে যাবে। আমরা ধরে নিচ্ছি এখানে 5 ভোল্টই খরচ হয়ে গেল। তো 5 ভোল্ট খরচ হয়ে গেলে এই যে এখানে আসে আবার 0 ভোল্ট হয়ে গেল, হয়ে এই যে 0 ভোল্ট, এইটুকু জায়গা সেম পাথ, সেম ভোল্টেজ, এই সেম 0 ভোল্টেজ এই পাতে কানেক্টেড হলো। এটা হচ্ছে অ্যানালজি। এই অ্যানালজিটা দিয়ে আমরা কি বুঝতেছি, ভোল্টেজ চেঞ্জ হয়। একটা রেজিস্টর বা একটা এলিমেন্ট পার হলে সবসময় ভোল্টেজ চেঞ্জ হয়। কত চেঞ্জ হবে সেটা আমরা ম্যাথ করে বুঝবো, বাট ভোল্টেজ চেঞ্জ যে হয় আমরা এটাই বুঝলাম। তো এটাই এখানে দেখানো হয়েছে যে এই যে এখানে পানি ফ্লো, এই চিত্রটাতে দেখো, এই যে একটা ভোল্টেজ ফ্লো হচ্ছে। আচ্ছা, এই পুরা জায়গাটাতে কিন্তু ভোল্টেজ সেম ছিল, এই এলিমেন্ট পার হওয়ার পর চেঞ্জ হয়েছে, বাট কারেন্ট কিন্তু এই সেম রাস্তায়, একই রাস্তায় সবসময় সেম হবে। এই অ্যানালজিটা সামনে অনেক কাজে লাগবে, কোথায় কাজে লাগতেছে আমরা এখন দেখবো। আচ্ছা, এটা একটা বেসিক জিনিস, এটা হচ্ছে ওহমের সূত্রের যে আমাদের একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। এটা হচ্ছে ভোল্টেজ, অর্থাৎ হাই ভোল্টেজ সবসময় কারেন্ট পানি প্রবাহটাকে ঠেলবে, পানি প্রবাহ করাইতে যাবে। মানে পানি যেরকম উচ্চতা থেকে নিচের দিকে আসে, পানি যেরকম হাইট থেকে লো এর দিকে প্রবাহিত হয়, তেমনি ভাবে হাই ভোল্টেজ থেকে কারেন্টও লো ভোল্টেজের দিকে প্রবাহিত হয়। কি প্রবাহিত হয়? কারেন্ট প্রবাহিত হয়। তো এখানেও কারেন্টটাকে এই হাই ভোল্টেজটা প্রবাহিত করতে চাচ্ছে, আর রেজিস্টর হচ্ছে বাধাটা যেটা আটকাইতে চাচ্ছে। ওকে, তো এখানে এখানে এই দেখানো হয়েছে যে এটা যদি একটা রেজিস্টর হয়, এই দুই মাথায় ভোল্টেজের তফাৎটা যদি ভি হয় এবং এর মধ্যে যদি ফ্লোয়িং কারেন্ট যদি আই হয়, তাহলে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ওহমের সূত্র। ওহমের সূত্রের রিপ্রেজেন্টেশনটা আমরা সবাই দেখে আসছি কোনো না কোনো সময়। আমাদের বেসিক্যালি এখানে জানা লাগবে যে ওহমের সূত্রের অ্যানালজিটা কি। অ্যানালজিটা পরবর্তীতে অনেক কাজে লাগে, এই জন্যই বারবার বলছি অ্যানালজিটা বুঝতে হবে। এখন এই অ্যানালজিটা আমাদের কিভাবে কাজে লাগে আমি সেটা দেখি। আমরা ছোট থেকেই সিরিজ প্যারালাল সলভ করে আসছি, যে এটা যদি একটা রেজিস্টর হয়, এটা যদি একটা রেজিস্টর হয়, এটা আর এটা আর, এটা সিরিজে আছে। ওকে, এটা যদি একটা রেজিস্টর হয় এবং এর সাথে যদি আরেকটা রেজিস্টর এইভাবে থাকে, আমরা এগুলাকে বলি প্যারালাল। আমরা ছোট থেকে বইয়ে কি সংজ্ঞা শিখছি, যে দুইটার, একটা রেজিস্টরের এক মাথা আরেকটা রেজিস্টরের এক মাথা যদি একসাথে, মানে একটা প্রথম রেজিস্টরের দ্বিতীয় মাথা আর
দ্বিতীয় রেজিস্টরের প্রথম সাইডটা যদি একই সাথে কানেক্টেড হয় তাহলে সেটাকে আমরা বলি সিরিজ। আমরা এটাই শিখে আসছি। আর প্যারালালের ক্ষেত্রে আমরা কি বলি, দুইটা রেজিস্টরের দুইটা মাথায় যদি কমন ভাবে কানেক্টেড হয় তাহলে সেটাকে আমরা বলি প্যারালাল। এই সংজ্ঞাটা আমরা শিখে আসছি। বাট প্রবলেমটা হয় তখন যখন রেজিস্টরগুলো এইভাবে থাকে। এখন এইভাবে যখন একটা রেজিস্টার থাকবে তখন আপনি এটাকে কি বলবেন, সিরিজ বলবেন নাকি প্যারালাল বলবেন? মানে আমি এখন যদি আবার এইটাকে আমি এইভাবে সার্কিট হিসেবে দেখাই দিই আপনাকে, তাহলে আপনি বলতে পারেন যে এইটা আর এইটা প্রথমে আমরা সিরিজ করব, দেন এই দুটাকে একসাথে সিরিজ করার পর এটার সাথে আমি প্যারালাল করে দিব। সেটা ঠিক আছে, সেটা আলাদা বিষয়। বাট কথা হচ্ছে যে আপনার কোনো একটা সার্কিটের অংশই এই জায়গাটা, যে জায়গাটার মধ্যে এইভাবে বলাই নেই। ঠিক আছে, আপনাকে এই তিনটা জিনিস আমি দিয়ে দিচ্ছি। আমি এখনো বলি নেই যে কোনো দুইটা পয়েন্ট স্পেসিফিক করে দেয়নি। সেই ক্ষেত্রে কিন্তু না এটা সিরিজ না এটা প্যারালাল। এছাড়া আরো এরকম অনেক উদাহরণ আছে, সেই জিনিসগুলোকে বলা হয় ওয়াই ডেল্টা। ঠিক আছে, সেই জিনিসগুলোকে বলা হয় ওয়াই ডেল্টা। আমরা ওয়াই ডেল্টা দিয়েও সিম্পলিফিকেশন শিখবো। তো এখানে বেসিক্যালি এই কথাটা বলার কারণ যে সিরিজ প্যারালাল আজকে থেকে আমরা আর এইভাবে চিনবো না যে একটা পয়েন্ট আর একটা পয়েন্ট কানেক্টেড অথবা দুইটা পয়েন্ট সেম ভাবে কানেক্টেড। এর থেকে বেটার একটা অ্যানালজি আছে যেটা আমরা তখন একটু আগে শিখলাম, সেটা দিয়ে এখন থেকে আমরা চিনবো। সেটা হচ্ছে যে একটা সার্কিট, এটা যদি একটা সার্কিট হয়, এটা যদি একটা সার্কিট হয় এবং এই সার্কিটটার মধ্যে যদি এরকম করে আপনি যতই রেজিস্টর লাগান, ঠিক আছে, আপনি অনেকগুলো রেজিস্টর লাগাইলেন, সেই সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে আই। সবসময় মনে রাখবেন কারেন্ট ফ্লো কার সাথে তুলনা করছিলাম আমরা, কারেন্ট ফ্লোকে তুলনা করছিলাম আমরা পানি প্রবাহের সাথে, পানি প্রবাহ। তাহলে আপনি চিন্তা করবেন এই পানি প্রবাহ অর্থাৎ এইখান দিয়ে এক বালতি পানি ঢালে দিলে এই পুরো সার্কিট দিয়ে সেম এক বালতি পানি ফেরত আসতেছে না? এইটাই আপনাদের এখন থেকে এটা হবে সিরিজের মেইন সংজ্ঞা। সিরিজের সংজ্ঞা হবে সেম পানি মানে ওগুলা সিরিজে আছে, যে কটাতে সেম পানি যাবে সে কটাই সিরিজে আছে। বাংলা হিসাব, পানি চেঞ্জ হয়ে গেলেই সেটা সিরিজে নেই। এখানে এই প্রতিটার মধ্যে দিয়ে সেম কারেন্ট যাচ্ছে না, সেম পানি বলতে সেম কারেন্ট বোঝাচ্ছি আমি। সেম কারেন্ট মানেই সিরিজে, সেম কারেন্ট মানেই সিরিজে। এর মানে এই না যে অন্য কোথাও একটা রেজিস্টার আছে ওটার সাথে 5 অ্যাম্পিয়ার এটার সাথে 5 অ্যাম্পিয়ার মিলে গেল সেটাকে সিরিজ বলবো, সেটা বলতেছি না। আমি বুঝাচ্ছি একই লাইনে আপনি যদি দেখেন যে এখান দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা ভাগ হওয়ার রাস্তা পায় নাই, এর মধ্যে দিয়েও সেই কারেন্টই গেল, এখনো ভাগ হওয়ার রাস্তা পায়নি, সেম কারেন্ট গেল এখনো ভাগ হওয়ার রাস্তা পায়নি, তাহলে এরা সিরিজে। বাট এখন এখানে যদি একটা ভাগ হওয়ার রাস্তা পাই যায়, এটার মানে কি? এটার মানে হচ্ছে দেখেন এখান দিয়ে একটা কারেন্ট আসতেছে আই, আই এখন ওই কারেন্ট এখান দিয়ে মানে পানি হিসেবে যদি চিন্তা করেন, দেখেন কমন সেন্স, পানি এখান থেকে আসে, দুইটা রাস্তা পাইলো না, এখন ওই এক বালতি পানির মধ্যে অর্ধেক বালতি এদিক দিয়ে যাবে, অর্ধেক বালতি এদিক দিয়ে যাবে। এই অর্ধেক বালতি এখানে এখানে এদিকটা ঘুরে আসে এখানে আসবে, এই অর্ধেক বালতি এদিক দিয়ে এখানে আসবে, আসে দুইটা মিলে আবার সেম এক বালতি হয়েই ফেরত চলে আসবে, আই হয়েই ফেরত চলে আসবে। তাহলে এই যে এখানে অর্ধেক বালতি এটার নাম দিলাম I1, এখানে নাম দিলাম I2। তো এখন দেখেন এই যে আই কারেন্টটা এখানে একটা ভাগ হওয়ার ওয়ে পাচ্ছে, যখনই কারেন্ট ভাগ হওয়ার একটা রাস্তা পাবে তখনই সেটাকে আমরা মাথায় নিব যে এইটা এই অংশটুকু যেখানে কারেন্ট আলাদা হয়ে গেল সেটা আর সিরিজে নাই, অর্থাৎ এই পার্টটা আই ছিল, ওকে। বাট এই দুইজন এই যে I1 আর I2 কিন্তু আর সেম নেই, এই I1 আর I2 ওয়ালা পার্টটা সিরিজ প্যারালালি আছে এখন, অর্থাৎ কারেন্ট যখনই ডিফারেন্ট হবে বাট ভোল্টেজ সেম থাকবে তখন আমরা সেটাকে প্যারালাল বলবো। যেরকম আপনি দেখেন এই I2 কারেন্টটা এই রেজিস্টার আর এই রেজিস্টার দুইটার মধ্যে দিয়ে যাচ্ছে, I2 কারেন্টটা এই দুইজনের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে প্রথমে এই দুইজন সিরিজ করে নিব। এরপর আমরা কি দেখতেছি যে এই পুরা রেজিস্টার এই দুইটাকে সিরিজ করার পর এইটার আর এইটার মধ্যে দিয়ে I1 যাচ্ছে এবং এটার মধ্যে দিয়ে I2 যাচ্ছে, এই দুইজনকে প্যারালাল করে নিব, দেন আবার এই পুরো আইটা পুরাটার মধ্যে দিয়ে যাচ্ছে, তো পুরাটাকে সিরিজ করে নিব। অর্থাৎ এই সিরিজ প্যারালালের এই অ্যানালজিটা দিয়ে আপনি খুব সহজেই চিনতে পারবেন। হয়তো আপনার মনে হচ্ছে আপনার এই পুরান অ্যানালজিটাই সহজ, কিন্তু হয়েছে কি যে কমপ্লেক্স সার্কিট যখন আপনি অ্যানালাইসিস করবেন আর একটু কমপ্লেক্স, তখন দেখা যাবে যে আপনি এই পুরাতন নিয়ম দিয়ে অনেক সময় ধোকা খাবেন, অনেক কিছু এই নিয়মে খাটে না। তখন আপনাকে এইভাবেই চিন্তা করতে লাগবে যে সেম কারেন্ট কিনা, সেম ভোল্টেজ কিনা। তো সেম ভোল্টেজ হলে আমরা কি জানলাম, সেম ভোল্টেজ হলে সেটা হবে প্যারালাল। তো এইভাবে যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে আপনি ওয়াই ডেল্টা আলা কোনোটা ব্যতিক্রম ঢুকে আছে কিনা সেটা বের করতে পারবেন, এছাড়া আপনি ওয়াই ডেল্টার ব্যতিক্রমগুলো ধরতে পারবেন না। নেক্সট আসতেছে আচ্ছা আমাদের সিম্পলিফিকেশনের জন্য আরো কিছু ওয়ে আছে, যেরকম আমাদের সিম্পলিফিকেশন করার সময় খুব সহজ কিছু ব্যাপার আছে, যে একটা সার্কিটের মধ্যে এরকম হইতেই পারে যে এটা একটা সার্কিট, এটা একটা সার্কিট এবং এই সার্কিটের মধ্যে দুইটা কারেন্টের ইয়া আছে, দুইটা ব্যাটারি লাগা আছে। তো দুইটা ব্যাটারি লাগা থাকলে আমরা চেক করব কি, ব্যাটারি দুইটার পোলারিটি, দুইটা ব্যাটারিরই এই প্লাস আর মাইনাস, মানে এরকম কি যে প্লাস মাইনাস লাগা না প্লাস প্লাস লাগা, এটার উপর বেস করে কিছু ডিসিশন নেব। যদি এরকম হয় যে সিরিজে থাকে অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস এইভাবে কানেক্টেড থাকে, তাহলে জাস্ট সবগুলা যোগ করে দিব এবং পোলারিটি যে মানে ওই ওভারঅল পুরাটার উপর বসায় পুরাটার
প্লাস আর এবং মাইনাস এইভাবে পোলারিটি দিব। সবগুলারই প্লাস যে সাইডে সেই সাইডে প্লাস, মাইনাসটার সাইডে মাইনাস, এবং সবগুলার ভোল্টেজের যোগফল হবে এই পুরোটার ভোল্টেজ। এই সব ব্যাটারিগুলোকে বদলাই নিয়ে আমি একটা বড় ব্যাটারি ইউজ করতে পারবো। এটা হচ্ছে আমাদের সিরিজে থাকলে, যদি সেম পোলারিটিতে থাকে। আর সিরিজে যদি সেম পোলারিটিতে না থাকে, অর্থাৎ মাইনাস প্লাস প্লাস মাইনাস, দেখেন এখানে কিন্তু দুইটার প্লাস এক সাইডে হয়ে গেছে। তো সেরকম ক্ষেত্রে কি হবে, বিয়োগ হবে বড়টা থেকে ছোটটা। কিরকম হবে এইটা এত ইয়া করার দরকার নেই, বাংলা কথা শুনেন। বড়টা থেকে ছোটটা, আর দিক হবে কোন দিক, বড়টার দিকে। অর্থাৎ যদি এটা যদি 3 ভোল্ট হয়, এটা যদি 5 ভোল্ট হয়, তাহলে এটার অ্যান্সার হবে একটা এই পাশে দিব, এই যে 5 ভোল্টের পোলারিটি কোন দিক, এই দিক, তাহলে এইদিকে প্লাস দিব, এইদিকে মাইনাস দিব। আর এটার এখন লব্ধিটা কত হবে, 2 ভোল্ট। কেন, এই যে বড়টা থেকে ছোটটা বিয়োগ, শেষ। ঠিক আছে, এরপর আসেন এখানে প্যারালাল দুটো যদি প্যারালাল থাকে, প্যারালালে যেভাবেই থাক, সেটা বাংলা হিসাব হচ্ছে কি, আমরা কি করব, যদি V1 V2 সমান হয়, তাহলে জাস্ট V1 মানে ভিটাই অ্যান্সার হবে। অর্থাৎ V1 আর এটা যদি 5 ভোল্ট হয়, এটাও যদি 5 ভোল্ট হয়, পোলারিটি যদি সেম হয়, তাহলে এটার লব্ধিটা হবে কত, লব্ধিটা হবে 5 ভোল্ট। কেননা প্যারালালে ভোল্টেজ সবসময় সমান থাকে, এটাই। আর এখান থেকে এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে কারেন্ট। এগুলা গেল ভোল্টেজ সোর্স। এবার কারেন্ট সোর্স একটা জিনিস আছে, আমরা এখন পর্যন্ত কারেন্ট সোর্স আসলে এক্সপ্লেন করি নাই। কারেন্ট সোর্স আর কিছুই না, এমন একটা সোর্স, মানে এটা অ্যাকচুয়ালি একটা প্যাসিভ সোর্স, যেটা দিয়ে কারেন্ট ফ্লো এটা দেখানো হচ্ছে। তো এই কারেন্ট সোর্সের যদি পোলারিটি সেম হয়, সেম হিসাব, আবার এই পুরাটা মানে পোলারিটি যেদিক ছিল আমাদের তুল্যটারও পোলারিটি সেদিকেই থাকবে, এবং কারেন্টটা যোগ হয়ে যাবে। যদি অপোজিট হয়, তাহলে বড়টার দিকে হবে, এবং দুইটার বিয়োগফল হবে। বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো এবং পোলারিটি দিব বড়টার দিকে। যদি সিরিজে থাকলে আমরা দুইটাই যদি একই, এখন দেখেন কারেন্ট সিরিজে কিভাবে দুইটা আলাদা হবে। কারেন্ট যদি সিরিজে একই হয়, I1 আর I2 যদি একই হয়, তাহলে রেজাল্টেন্ট I অথবা I2, মানে এটা বলতেছে এটা যদি 3 অ্যাম্পিয়ার হয় এবং এটাও যদি 3 অ্যাম্পিয়ার হয়, তাহলে আলটিমেটলি এটার অ্যান্সার 3 অ্যাম্পিয়ারই হবে। বাট যদি এরকম হয় যে I1 আর I2 সমান না, ওপেন সার্কিট, তাহলে ওপেন সার্কিট হয়ে যাবে। যদি এই দুটো সমান না হয়, তাহলে ওপেন সার্কিট হয়ে যাবে। এতটুকুই। আর এরপরে আমরা দেখতেছি কি, কারেন্ট ডিভাইডার, ভোল্টেজ ডিভাইডার। আচ্ছা, কারেন্ট ডিভাইডার, ভোল্টেজ ডিভাইডার সম্পর্কে আমি একটা বেসিক ধারণা অলরেডি আমরা পাই গেছি ওই অ্যানালজি থেকে। এই জন্যই অ্যানালজিটা এত বেশি ইম্পর্টেন্ট। তো এই অ্যানালজিটা থেকে আমরা কিভাবে ধারণা পাইছি দেখি। অর্থাৎ এইটা যদি একটা সার্কিট হয়, এটা একটা সার্কিট। এখন আমি কি বুঝতেছি, যে এইটা যদি একটা সার্কিট হয়, এটা একটা ভোল্টেজ, এটা একটা রেজিস্টার, এখান দিয়ে ফ্লো হচ্ছে কি কারেন্ট, এবং এই কারেন্টটা এখান দিয়েই চলে আসতেছে, এখানে কোথাও ভাগ হওয়ার রাস্তাই পায়নি। বাট কারেন্ট ভাগ হওয়ার রাস্তা পাবে কখন, একটা রাস্তা নতুন করে দিলে। আমি কারেন্টকে একটা নতুন রাস্তা করে দিলাম, তাহলে এখন এখানে কি কারেন্ট ভাগ হবে। এই যে কারেন্ট ভাগ হচ্ছে, এটাকেই বলা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল। কারেন্ট ডিভাইডার রুল দিয়ে কতখানি কারেন্ট এই রাস্তা দিয়ে গেল আর কতখানি কারেন্ট এই রাস্তা দিয়ে গেল, এই দুইটা জিনিস আমরা বের করতে পারবো। এই যে রুলস দিয়ে আমরা কারেন্টের কত পার্সেন্টেজ এই আর দিয়ে যাচ্ছে এবং কত পার্সেন্টেজ এই আর দিয়ে যাচ্ছে সেটা বের করি, সেটাকে বলা হয় কারেন্ট ডিভাইডার রুল। এটা অ্যাকচুয়ালি নর্মালি সার্কিটটা সলভ করেও বের করা যায়, বাট এটাকে একটা সূত্র হিসেবে প্রতিষ্ঠা করে, অনেকে সূত্র হিসেবে ইউজ করে। সেটা হচ্ছে আর কিছুই না, এই যে এটা I1 = R2 বাই R1 প্লাস R2 ইন্টু I টোটাল। অর্থাৎ এইটা হচ্ছে আমার I টোটাল, অর্থাৎ সার্কিটের ওভারঅল কারেন্ট, মূল প্রবাহ বলে এটাকে, সার্কিটের মূল কারেন্ট। এই মূল কারেন্টের সাথে গুণ হচ্ছে কি R2, যার মধ্যে মানে যেটার কারেন্ট আমি বের করতে চাচ্ছি। আমি যদি I1 বের করতে চাই, তাহলে I1 এর ব্রাঞ্চটা বাদ দিয়ে অপোজিট ব্রাঞ্চের R2টাকে লিখবো উপরে, এবং নিচের দুইটারই যোগফল লিখবো ইন্টু I টোটাল, যে ওভারঅল কারেন্টটা। এইটা হচ্ছে আমাদের মেইন সূত্র। তো এইটা একটা নর্মালি সার্কিট ছিল, যেটার ভোল্টেজ ছিল একটা। এই ভোল্টেজে আমি কি করছি, যে টোটাল কারেন্ট আমি লেখা আছে 25 অ্যাম্পিয়ার, এটা 5 ওহম, এটা 10 ওহম। তাহলে আমি বের করতে চাচ্ছি কোনটা, I1 যদি এই ব্রাঞ্চ, তাহলে আমি এই ব্রাঞ্চের 10 ওহমটাকে উপরে লিখছি, নিচে দুইটাই যোগ করছি ইন্টু টোটাল কারেন্টটা দিছি, I1 পাই গেছি। এটি এখন হইতে পারে যে অনেকগুলা ব্রাঞ্চ আছে, এই যে এই কথাটা, যে ছোটগুলার ক্ষেত্রে তো নর্মালিও সলভ করা যায়, আমার কারেন্ট ডিভাইডার লাগে না। কারেন্ট ডিভাইডারটা লাগে বেসিক্যালি যখন অনেকগুলা ব্রাঞ্চ থাকে, এতগুলা ব্রাঞ্চ, তখন আপনি কি করবেন, তখন আপনি যে কোনো একটা ব্রাঞ্চের যদি আপনি মান বের করতে চান, তাহলে এটার সূত্র হচ্ছে এইটা, একটা জেনারেলাইজ সূত্র। IN হচ্ছে কততমটার বের করতে যাচ্ছেন, সাপোজ R3, তাহলে এখানে R এর জায়গায় 3 বসাবেন, তাহলে এখানে R এর জায়গায় 3 বসাবেন। ঠিক আছে, এখানে সবগুলাতে 3 বসে যাবে N এর জায়গায়। তো আপনি যততমটা বের করতে চাচ্ছেন, সেই তম হিসাবে এই সূত্রটাকে ইউজ করতে পারবেন। এরপর আস্তে আস্তে ভোল্টেজ ডিভাইডার। ভোল্টেজ ডিভাইডারটার ক্ষেত্রে কি হচ্ছে, ভোল্টেজ ডিভাইডারটা কিছুই না। ভোল্টেজ ডিভাইডারের ক্ষেত্রে দেখেন যে এখানে আপনার একটা সার্কিট আছে, এই সার্কিটটার মধ্যে 25 ভোল্ট আপনি ভোল্টেজ দিচ্ছেন, এবং সিরিজে দুটা রেজিস্টর আছে। তাহলে আমরা কি জানি, যে ভোল্টেজ মানে উচ্চতা, যে উচ্চতাটা একটা রেজিস্টর পার হলে কিছুটা খরচ হয়, অর্থাৎ এখানে কিছুটা খরচ হবে। হয়তো 25 ভোল্ট থেকে খরচ হয়ে এই পয়েন্টে 25 ছিল, এই পয়েন্টে আসে 20 হয়ে গেছে।
এরপর এইখানে আরেকটা এলিমেন্ট আছে 5 ওহমের রেজিস্টর, এখানে 20 ছিল, এই 20টার একটু খরচ হয়ে এখানে 15 হয়ে গেছে। তো এই যে মানে আমি জাস্ট এটা বলতেছি, তো এই যে ভোল্টেজটা ভাগ হয়ে যাচ্ছে, এখানে একটা আলাদা ভোল্টেজ ভাগ হলো, মানে এখানে একটা ভোল্টেজ খরচ হলো, এখানে একটা সার্টেন ভোল্টেজ খরচ হলো, কোনটাতে কত ভোল্টেজ খরচ হলো এটা বের করার উপায়টা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল, ভিডিআর। এটা নর্মালিও বের করা যায়, হ্যাঁ আমরা ওহমের সূত্রতে নর্মালি ম্যাথ করে করে বের করতে পারবো, বাট অনেক কমপ্লেক্স সার্কিটে এই রুলসগুলো একটু কাজে লাগে। তো এটারও সেম এই সূত্র হচ্ছে এটা, ভি টোটালটা অর্থাৎ 25 ভোল্ট, এটা হচ্ছে আমার পুরো সার্কিটের ভি টোটাল, এটার সাথে গুণ হবে কত আর ওয়ান মানে যেটারটা বের করতে যাচ্ছি এবার সেটাই উপরে, এর আগের বার যেটা বের করতে যাচ্ছিলাম সেটার অপোজিট ব্রাঞ্চটা উপরে যাইতো, বাট এখানে যদি আমি V1 বের করতে চাই তাহলে এখানেও আর1টাই উপরে, নিচে আর1 আর2 যোগ হবে। এটা একটু দেখে নেন, এর আগের বার কিন্তু যদি I1 বের করতে যাচ্ছিলাম তাহলে আর2টা উপরে যাচ্ছিল। তো এইটা ইউজ করে আমরা ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করে এভাবে মান বের করতে পারবো। তো এখানেও সেম, যে অনেক বড় ভোল্টেজ ডিভাইডার যদি ইউজ করি তাহলে এটার জন্য একটা জেনারেলাইজ সূত্র আছে, সেম Rn এর জন্য, যদি n তম এর জন্য আর কি। এছাড়া এখানে একটা ম্যাথ করে দেখানো হয়েছে, দেখেন এটা একটা ম্যাথ, এখানে 8 এম্পিয়ার আছে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই হবে। কেন? কারণ এই যে কারেন্টটা এখান দিয়ে যাচ্ছে, প্রতিটা কারেন্টের ভাগ হয়ে যাওয়ার রাস্তা আছে, প্রতিটা কারেন্টের আলাদা আলাদা করে পানি, মানে এইভাবে চিন্তা করো এখানে এক বালতি যদি পানি ঢালে দিই আমি, এক বালতি পানি যেতে 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 এখানে একটা ভাগ হয়ে দুইটা রাস্তা পাবে, সেম আবার এখানে এসে দুইটা রাস্তা পাবে, একটা এইদিকে একটা এইদিকে, এইভাবে পানিটা মোট 3টে রাস্তা দিয়ে আসে 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 এই জায়গায় আসে, আবার সব পানিগুলো একসাথে হয়ে ফেরত চলে আসবে। এই জন্য এটাতে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই হবে। কারেন্ট ডিভাইডার রুলের সূত্রটা এখানে বসাবো, আমি কোনটারটা বের করতে যাচ্ছি এটা দেখেই বোঝা যাচ্ছে যে আমি এই 10 ওহমের আলাটা বের করতে চাচ্ছিলাম। তো 10 ওহমের আলাটা বের করতে চাইলে এই দুটাকে একসাথে প্যারালাল করে উপরে দিয়ে দিছি, আর নিচে সবগুলা দিয়ে দিছি ইন্টু 8 এম্পিয়ার, টোটাল কারেন্ট আমাকে বলে দিছে 8 এম্পিয়ার, সেটা দিছি, অ্যান্সার বের হয়ে গেছে।